ঢাকা কুয়ালালামপুর 5টি সমঝোতা স্মারক সই। মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান ডক্টর ইউনূসের। এক ব্যক্তিকে 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী দেখতে চান না 89% মানুষ, সুজনের জরিপ। পিআর পদ্ধতিতে ভোটের পক্ষে 71% জনতা। শেখ হাসিনার বিরুদ্ধে আরও কিছু মামলা শীঘ্রই দৃশ্যমান হবে বললেন দুদক চেয়ারম্যান। ধামাচাপা ইস্যু পুনরুজ্জীবিত করার আশ্বাস। জুলাই বিপ্লবে আহতদের প্রশিক্ষণ দেবে সরকার, জানালেন ক্রীড়া উপদেষ্টা। ব্যক্তি স্বার্থে দেশের সুনাম ক্ষুণ্ণ না করার আহ্বান বিডা চেয়ারম্যানের। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। প্রতিরক্ষা জ্বালানি সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে মালয়েশিয়ার সঙ্গে 5টি সমঝোতা ও 3টি নোট অফ এক্সচেঞ্জ সই করেছে বাংলাদেশ। সকালে কুয়ালালামপুরের পুত্রাজায়ায় উভয় দেশের সরকার প্রধানদের উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক সই হয়। পরে যৌথ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা বলেন, মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ, আর নিজ দেশে শান্তি প্রতিষ্ঠায় ডক্টর ইউনূস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নী। মালয়েশিয়ায় ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সাক্ষাৎ করতে কুয়ালালামপুরের পুত্রজায়ায় পৌঁছলে গার্ড অফ অনার দেওয়া হয় প্রধান উপদেষ্টাকে। পরে দ্বিপক্ষীয় বৈঠক করেন দুই সরকার প্রধান। প্রতিরক্ষা, এলএনজি সরবরাহ ও অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য ঢাকা কুয়ালালামপুরের মধ্যে 5টি সমঝোতা স্মারক সই করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এ সময় উচ্চশিক্ষা, কূটনীতিকদের প্রশিক্ষণ ও হালাল ইকোসিস্টেমে সহযোগিতার জন্য 3টি নোট অব এক্সচেঞ্জে স্বাক্ষর করে দুদেশ। এরপর যৌথ ব্রিফিং। বাংলাদেশকে এগিয়ে নিতে শান্তিতে নোবেল জয়ী প্রফেসর ইউনূসের ভূমিকার প্রশংসা করেন মালয়েশিয়ার সরকার প্রধান। He made remarkable progress in ensuring there's peace and security in the country, and now continuing that collaboration to enhance relations, both investment, trade, culture and education with Malaysia. এই সময় দেশটির কাছ থেকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। Today, for many other reasons, we get closer and closer. Particularly, many Bangladeshis workers are working here. They send their income back to Bangladesh, and that gives them the sustainability for their lives in the family, sending their children to school. The new government, and I was invited to head that government, and I was very happy as I was trying to find my way. Guess who shows up? My friend Anwar Ibrahim shows up to give support to us. It's a wonderful feeling to find a friend to coming up at the hour of need, when we're desperately looking for some support somewhere because we had no idea which way we are moving. তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝিতে বাংলাদেশে নির্বাচন হবে। Now we are ready for elections, so we'll be holding our election in coming February, middle of February, to elect a new government. So that we can go to normal running of the country. So there we need lots of support, and we are looking forward to Malaysia's support. Always we bank to them. And you have just mentioned about the Rohingyas. রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের জন্য বড় সমস্যা এমন মন্তব্য করে প্রফেসর ইউনূস বলেন, সংকট সমাধানে আসিয়ানের কার্যকর ভূমিকা জরুরি। This is a big problem for us. We are seeking help from Malaysia, particularly as the chair of the ASEAN. সুরাইয়া মুন্নী, মোহনা সংবাদ। এক ব্যক্তির সর্বোচ্চ 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না এমন বিধান করার পক্ষে দেশের 89% মানুষ। অন্যদিকে উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে আসন বণ্টন চায় 71% মানুষ। সুশাসনের জন্য নাগরিক সুজন প্রস্তাবিত জাতীয় সনদ চূড়ান্তকরণে জনমত যাচাইয়ের এই তথ্য উঠে এসেছে। এসইউ সেলিমের প্রতিবেদন। প্রস্তাবিত জাতীয় সনদ চূড়ান্তকরণে জনমত যাচাইয়ের পর ফলাফল তুলে ধরতে মঙ্গলবার সকালে ডিআরইউতে সংবাদ সম্মেলনের আয়োজন করে সুজন। সংস্থাটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য একরাম হোসেন জানান, দেশের 89% মানুষ এক ব্যক্তিকে দুবারের বেশি প্রধানমন্ত্রী পদে দেখতে চায় না। একই ব্যক্তি সর্বোচ্চ 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে না থাকার বিধান সম্পর্কে
শতকরা 89 জন মানুষ মত দিয়েছেন। কিছু আইন শেখ হাসিনাকে দানব বানিয়েছে মন্তব্য করে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, এগুলোর সংস্কার ছাড়া জুলাই সনদের আকাঙ্ক্ষা পূরণ হবে না। শেখ হাসিনা দানবে পরিণত হয়েছিল কেন? কারণ পদ্ধতি, প্রক্রিয়া, প্রতিষ্ঠানগুলো দানবে পরিণত করার, স্বৈরাচার তৈরি করার জন্য অনুকূল ছিল। আমরা যদি যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই, যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে দায়বদ্ধতা নিশ্চিত হয়েছে, যেখানে দুর্নীতি দুর্বৃত্তায়ন অবসান হয়েছে, যেখানে মানুষের সত্যিকারের জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে এই পদ্ধতি, প্রক্রিয়া, প্রতিষ্ঠানের আমূল পরিবর্তন করা দরকার, সংস্কার করা দরকার। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে মৌলিক সংস্কারের বিকল্প নেই বলে মত প্রকাশ করেন। ইউনিসেফ থেকে বলা হচ্ছে অন্তত 173 জন শিশুকে হত্যা করা হয়েছে, 11 জন নারীকে হত্যা করা হয়েছে। এই যে এইরকম নির্যাতন, নিপীড়ন, যেটা সিভিল প্রশাসনে পুরো পৃথিবী জুড়ে খুব বিরল, যুদ্ধ নাই, কিন্তু তার দেশের সরকার তার দেশের মানুষকে এই মাত্রায় নির্যাতন করছে, নিপীড়ন করছে, এবং তার মধ্য দিয়ে যে স্বৈরাচারের পতন ঘটেছে, কেবল ক্ষমতার পালাবদল দিয়ে এই আকাঙ্ক্ষাকে পূরণ করা সম্ভব না। সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরের মে থেকে জুলাই মাস পর্যন্ত 40টি প্রশ্নে সারা দেশে 1373 জনের মতামত এবং 15টি নাগরিক সংলাপের মাধ্যমে জনমত যাচাই করে সুজন। 40টা প্রশ্ন সেখানে ছিল, সেই প্রশ্নগুলো আপনাদের কাছে দেওয়া হয়েছে। এস.ইউ. সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় গোটা জাতি, এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সেই নির্বাচন নিয়ে অনেকেই ষড়যন্ত্র শুরু করেছে। আরাফাত রহমান কোকর জন্মদিন উপলক্ষে সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন রিজভী। আরাফাত রহমানকে ষড়যন্ত্রমূলকভাবে আওয়ামী লীগ মৃত্যুর দিকে ঠেলে দেয় বলে অভিযোগ করেন তিনি। ষড়যন্ত্রমূলকভাবে আরাফাত রহমান কোকোকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল আওয়ামী ফ্যাসিবাদের দুঃশাসনের যে আমরা ভয়ঙ্কর ক্রান্তিকাল দেখেছি সেই সময়। গোটা জাতি প্রত্যাশা করছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন। এই নির্বাচনকে নিয়েও অনেকে নানা ধরনের কূট কৌশলের আশ্রয় নিয়ে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে। হাসপাতাল ছেড়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। হার্টের ব্লক বাইপাস সার্জারির পর তিনি দ্রুত আরোগ্য লাভ করেছেন বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। দলের আমিরের শারীরিক অবস্থার সবশেষ অবস্থা নিয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। বেলা 11টায় ইউনাইটেড হাসপাতাল থেকে নিজ বাসার উদ্দেশ্যে রওনা হন জামায়াতের আমির। 1 মাসের মধ্যে তিনি জনসম্মুখে নিয়মিত কার্যক্রমে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন তার চিকিৎসক ডাক্তার শহীদ আহমেদ চৌধুরী। আজকে হাসপাতাল থেকে উনি ছাড়া পেয়েছেন এবং ইনশাল্লাহ ওনাকে আমরা এখন ওনার বাসায় নিয়ে যাব। উনির জনসমক্ষে আমাদের মাঝে আল্লাহর সাহায্যে ইনশাআল্লাহ আবার অ্যাক্টিভ হতে পারবেন, দেশের জন্য, জাতির জন্য খেদমত করতে পারবেন বলে আমরা আশা করি। আপনারা দোয়া করবেন। পরিকল্পিতভাবে বিচার বিভাগকে অস্থিতিশীল করতে খায়রুল হকের জামিন শুনানিতে হট্টগোল করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির আইনজীবীরা। দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক সমাবেশে অভিযোগ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সংগঠনটির নেতারা বলেন, দিল্লিতে বসে শেখ হাসিনা কোটি টাকা খরচ করে বহিরাগতদের সঙ্গে নিয়ে বিচার বিভাগ ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। কয়েকজন সিনিয়র আইনজীবী এই কাজে সহায়তা করছেন বলেও অভিযোগ করেন ফোরাম নেতারা। ভারত থেকে হাজার হাজার কোটি টাকা এসছে এই ফ্যাসিস্ট সরকার এবং খায়রুল হককে রক্ষা করার জন্য। কারা এই টাকা পেয়েছে গতকালকে আপনারা দেখেছেন। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করায় এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। সকালে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদনে মানহানির জন্য ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে বেশ কিছু মামলা তদন্তাধীন রয়েছে জানিয়ে সংস্থাটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, মামলাগুলো দ্রুত দৃশ্যমান করা হবে। পাশাপাশি দীর্ঘ সময় ধরে ঝুলে থাকা মামলাগুলো পুনরুজ্জীবিত করবে দুদক। সকালে রংপুর নগরীর স্টেশন রোডে দুদকের সমন্বিত জেলা ও বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় শুধুমাত্র শাস্তি প্রদানের মধ্য দিয়ে দুর্নীতি পুরোপুরি নির্মূল করা সম্ভব নয় বলে মন্তব্য করেন দুদক চেয়ারম্যান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের এখানে কয়েকটা মামলা চলমান, আরও কয়েকটা বিষয় তদন্তাধীন। তদন্ত করে শেষ পর্যন্ত যদি প্রমাণিত হয় আমরা মামলা মোকদ্দমায় চলে যাব। দুর্নীতি দমন কমিশনের আমাদের নিজস্ব বিধিবদ্ধ কতগুলি আইন আছে, আমরা এর বাইরে আমাদের যাওয়ার সুযোগ নাই। দুর্নীতিও বাংলাদেশে অনেক ধরনের দুর্নীতি আছে, কিন্তু আমাদের খুব সীমাবদ্ধ। আমরা সরকারি লোক, সরকারি অর্থ, টাকা পয়সা পাচার, অবৈধ আয়, এগুলি হচ্ছে আমাদের ইস্যু। আমরা এর মধ্যে থাকার চেষ্টা করি। জুলাই বিপ্লবে আহতদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আন্তর্জাতিক যুব দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন। আর বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী ব্যক্তিস্বার্থ হাসিলে দেশ বিক্রি না করতে যুব সমাজের প্রতি আহ্বান জানান। রেজা খানের রিপোর্ট। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় জাদুঘরের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। র্যালি শেষে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আলোচনা সভায় যোগ দেন তারা। এতে 16 জন স্বনির্ভর উদ্যোক্তার হাতে জাতীয় যুব পুরস্কার তুলে দেন উপদেষ্টা। পুরস্কার পেয়ে দেশকে বেকারমুক্ত করার প্রতিশ্রুতি দেন বিজয়ীরা। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, দেশের যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখব। বেকার যুবদের কর্মসংস্থানের জন্য ফ্রেন্ডস সমাজ কল্যাণ সংসদ প্রতিষ্ঠা করি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার 2 বিশেষ সহকারী সম্মিলিত প্রচেষ্টায় দক্ষ যুব সমাজ গড়ে তোলার তাগিদ দেন। আমরা যদি ব্যাপক সংখ্যক জনগোষ্ঠীকে দক্ষতায় রূপান্তর করতে পারি, তাদের দক্ষতা নিশ্চিত করতে পারি, তাহলে জনগণতিক লভ্যাংশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি ডিভিডেন্ড পেতে পারে। এটা আমাদের একটা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে হতে হবে। তোমরা তোমাদের দিক থেকে চেষ্টা করবা এবং আমরা আমাদের দিক থেকে চেষ্টা করবো, তোমরা নিজেদেরকে উন্নতি করতে পারবে। এতে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে মাতৃভূমি গড়ায় আত্মনিয়োগ করতে যুবকদের প্রতি আহ্বান জানান। দেশকে বিক্রি করে কিছু করেন, ভবিষ্যতে একটা লং টার্মে দেখবেন যে আপনার নেক্সট জেনারেশন বা তার নেক্সট জেনারেশন আপনাকে ফিরে আপনাকে ধন্যবাদ জানাবে। যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, জুলাই অভ্যুত্থানে আহতদের কর্মসংস্থানে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য প্রশিক্ষণ ভিত্তিক আত্মকর্মসংস্থান প্রকল্প দ্রুত চালু হতে যাচ্ছে। চাকরির পেছনে না ছুটে প্রশিক্ষণ ও নিজের উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানে এগিয়ে আসুন এবং দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করুন। দুর্নীতি ও বৈষম্যমুক্ত দেশ গঠনে যুবকদের ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি। দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তুলবে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে আবারও বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বর্তমান হাসপাতালে ভর্তি প্রায় 25,000। 2 দিন আগেই চলতি বছরে মৃত্যু ছাড়িয়েছিল 100। এরই মধ্যে চিকিৎসকরা জানান সামনে আক্রান্তের হার আরও বাড়বে। সিটি কর্পোরেশনের উদাসীনতার কারণে মশার বিস্তার ঘটছে বলে অভিযোগ নগরবাসীর। যদিও উত্তর সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, ওষুধ ছিটানোর ক্ষেত্রে আগের যে কোনো সময়ের চেয়ে তৎপর তারা। সুরাইয়া মুন্নির আরও একটি রিপোর্ট। 2025 সালের আষাঢ় মাসে দেশের বিভিন্ন স্থানে গেলবারের চেয়ে 11% বেশি বৃষ্টিপাত হয়েছে। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে জলজট। ডোবা নালায় পানি আটকে থাকায় বংশবিস্তারের সুযোগ পেয়েছে মশা। এই ফাঁকে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। মাসখানেক ধরে দৈনিক আক্রান্তের সংখ্যা থাকছে 400-রও কম বেশি। বেড়েছে মৃত্যু সংখ্যাও। রবিবার চলতি বছরের ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়ায় 101 জনে। শরীর ব্যথা ছিল আর জ্বর আসছিল, আমার এমনি কোনো ঠান্ডা কাশি নেই। এই পরে মনে করেন পাইপের চিকিৎসা করছি, পরে রক্ত পরীক্ষা আমাদের ডেঙ্গু ধরা দিছে। চোখে অতিরিক্ত রক্ত জমে গেছিল, আর আপনার সবসময় 4-5 বেশিরভাগ জ্বর ছিল, জ্বর কোনোভাবে কমে না।
বাংলাদেশ এক বছরে সবচেয়ে বেশি 3,21,179 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল 2023 সালে। পরের বছর এই সংখ্যা ছিল 1,11,000। যদিও চলতি বছরে আগস্ট পর্যন্ত দেশের হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে 24,183 জন। মশক নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের ভূমিকার বরাবরের মতোই ক্ষুব্ধ সাধারণ মানুষ। সিটি কর্পোরেশন যদি পরিষ্কার রাখতো, ভালো করে ওষুধ দিত, তাহলে এত মশা আক্রান্ত হইতাম না। আনাচে কানাচে চিপা চাপায় যদি তারা তাদের এই পদক্ষেপগুলো চালাইতো, তাহলে আমাদের মতো অসহায় মানুষগুলো সেফটি নিয়ে বাঁচতে পারতো। চিকিৎসকরা অবশ্য বলছেন, সতর্ক না হলে সামনের দিনগুলোতে সংক্রমণ বাড়ার আশঙ্কা আছে। গত বছরের তুলনায় এবছর ডেঙ্গুর প্রাদুর্ভাব অবশ্যই কিছুটা হলেও বেশি। গত বছরের সাথে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের যে আমাদের স্ট্যাটিস্টিক্স বলছে, সেই অনুযায়ী আমরা দেখছি যে প্রতি মাসেই আমাদের ডেঙ্গু রোগী আক্রান্তের সংখ্যা, ভর্তি রোগীর সংখ্যা এবং মৃত্যু হারের সংখ্যা গত বছরের তুলনায় এই সময়ের তুলনায় কিছুটা হলেও বেশি থাকছে। যদিও নগর কর্তৃপক্ষ বলছে, ওষুধ ছিটানোর ক্ষেত্রে আগের চেয়ে অনেক তৎপর তারা। আগে শুধু এক বেলাতে ফগিং করতাম, বিকালবেলা ফগিং করতাম, আমরা সকালবেলা ফগিং করে দিচ্ছি, বাড়ির ভেতরে ঢুকে যেন এই কাজগুলো করতে পারে। আমরা স্টিকার দিচ্ছি, লিফলেট দিচ্ছি, মাইকিং করতেছি, মসজিদে প্রচার করতেছি। ডেঙ্গুর বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ করতে রাজধানীর পাশাপাশি সারা দেশে অভিযান চালানো জরুরি বলেও মত দেন ডিএনসিসির এই কর্মকর্তা। এই দুটো সিটি কর্পোরেশনের বাইরে কিন্তু সুসংগঠিত মশক নিধন কার্যক্রম সেটা কিন্তু নাই। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক ও ইজি বাইকের সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ দিনাজপুর সড়কের মৌসুমীর তেল পাম্প এলাকায় দুর্ঘটনা ঘটে। ট্রাকের ধাক্কায় ইজি বাইকে থাকা শিশু সহ 3 জন নিহত হয় এবং আহত হয়েছেন চালক সহ 7 জন যাত্রী। আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম জানান, অটোরিকশাটি গোবিন্দগঞ্জের দিকে যাওয়ার পথে পেছনের বাম চাকা খুলে নিয়ন্ত্রণ হারালে পেছন থেকে আসা ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। পুলিশ ট্রাকটিকে আটক করেছে। দেশের বাইরের খবর। ভারতের সিন্ধু নদের পানি বন্টন চুক্তির ওপর স্থগিতাদেশ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন হেগের আন্তর্জাতিক সালিশ আদালত। চুক্তির মূল নথির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোনো স্থাপনা সিন্ধু নদ ও এর সঙ্গে সংযুক্ত কোনো নদ নদীতে স্থাপন করা যাবে না বলে নির্দেশনা দিয়েছেন আদালত। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। গত 22 এপ্রিল ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের পহেলগামে এক জঙ্গি হামলায় 25 ভারতীয় এবং একজন নেপালি পর্যটক নিহত হন। পরে পাকিস্তানি কাশ্মীর ভিত্তিক জঙ্গি গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলার দায় স্বীকার করে। হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করে ভারত। ফলে পাকিস্তানের 3 নদী সিন্ধু, চেনাব ও ঝিলামের পানির প্রবাহ ব্যাপকভাবে হ্রাস পায়। চরম ঝুঁকিতে পড়ে দেশটির কৃষি। পরে এই ঘটনায় নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সালিশ আদালত পার্মানেন্ট কোর্ট অফ আর্বিট্রেশন পিসিএতে মামলা করে পাকিস্তান। 8 আগস্ট সেই মামলার রায় ভারতকে সিন্ধু নদীর পানি বন্টন চুক্তির উপর স্থগিতাদেশ তুলে নেয়ার নির্দেশ দেন পিসিএ। আদালত জানান, চুক্তির মূল নথির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোনো স্থাপনাই সিন্ধু ও এর সঙ্গে সংযুক্ত কোনো নদ নদীতে নির্মাণ করা যাবে না। পাশাপাশি সিন্ধু পানি বন্টন চুক্তির মূল শর্ত অনুযায়ী পাকিস্তানের ভূখণ্ডের নদীগুলোতে পানি প্রবাহ বাধামুক্ত রাখতে হবে। আন্তর্জাতিক আদালতের রায়ের পর ভারতের কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও এই রায়কে স্বাগত জানিয়েছে ইসলামাবাদ। একই সঙ্গে এ নদের উপর বাঁধ নির্মাণের ক্ষেত্রে মূল চুক্তির শর্ত স্মরণে রাখারও আহ্বান জানিয়েছে দেশটি। 1960 সালের সেপ্টেম্বর মাসে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় এ চুক্তি হয় এবং ভারত ও পাকিস্তান তাতে সই করে। চুক্তিটির মাধ্যমে সিন্ধু ও এর উপনদীগুলোর পানিকে 2 দেশের মধ্যে বন্টন করে দেয়া হয় এবং পানি বন্টনের নিয়ম নির্ধারণ করে দেয়া হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। যুক্তরাষ্ট্রের ওপর 24% অতিরিক্ত রফতানি শুল্ক 3 মাসের জন্য প্রত্যাহার করেছে বেইজিং। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে চীনের রফতানি শুল্ক নিয়ন্ত্রণ সংস্থা কাস্টমস ট্যারিফ কমিশন। এর আগে চীনের ওপর শুল্ক বিরতি আরও 90 দিনের জন্য বাড়ানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। শুল্ক বিরতির মেয়াদ যতদিন থাকবে ততদিন বেইজিংয়ের এই প্রত্যাহার আদেশও কার্যকর থাকবে বলে জানানো হয়। সর্বশেষ চীনের ওপর 145% রফতানি শুল্ক ধার্য করে ওয়াশিংটন। জবাবে মার্কিন পণ্যের ওপর 125% শুল্ক আরোপ করে চীন। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার।
ঢাকা কুয়ালালামপুর 5টি সমঝোতা স্মারক সই। মালয়েশিয়ায় ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান ডক্টর ইউনূসের। এক ব্যক্তিকে 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী দেখতে চান না 89% মানুষ, সুজনের জরিপ। পিআর পদ্ধতিতে ভোটের পক্ষে 71% জনতা। শেখ হাসিনার বিরুদ্ধে আরও কিছু মামলা শীঘ্রই দৃশ্যমান হবে বললেন দুদক চেয়ারম্যান। ধামাচাপা ইস্যু পুনরুজ্জীবিত করার আশ্বাস। এবং জুলাই বিপ্লবে আহতদের প্রশিক্ষণ দেবে সরকার, জানালেন ক্রীড়া উপদেষ্টা। ব্যক্তি স্বার্থে দেশের সুনাম ক্ষুণ্ণ না করার আহ্বান বিডা চেয়ারম্যানের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।